এখানে গল্প শোনানো হয়। নমস্কার, আমি প্রভাত, আর আপনারা শুনছেন গল্পে গপ্পে প্রভাত। গল্প শুনতে আমাদের সকলেরই ভালো লাগে, সেটি অলৌকিক ভূতের গল্প হোক কিংবা গোয়েন্দা গল্প। তাই গল্পপ্রেমীদের জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে আমি হাজির হয়েছি। আজকের গল্পটি হলো গৌরী সেনের লেখা গল্প সুশান্ত বাবুর আবির্ভাব। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, নতুন নতুন গল্প পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরু করছি আজকের গল্প সুশান্ত বাবুর আবির্ভাব। তখন রাত 1টা হবে। হঠাৎ ফোনটা বেজে উঠল। বাজছে তো বাজছেই, একদম ঘুম ভেঙে গেল। চারিদিকে ঘুটঘুট অন্ধকার। আলো জ্বালাবার চেষ্টা করলাম, কিন্তু আলো জ্বলল না। বুঝলাম লোডশেডিং। কোনো রকমে হাতড়ে হাতড়ে মাচার কাছ থেকে টর্চটা নিয়ে জ্বালিয়ে ফেললাম। ফোন তখন বেজেই চলেছে। তাড়াতাড়ি ফোনের কাছে গিয়ে ফোনটা ধরে জিজ্ঞেস করলাম, কে কে ফোন করেছেন? সর্দি লাগা মোটা ভাঙ্গা গলায় জবাব দিল, আমি, ভূত। কি যাতা বলছেন, ঠিক করে বলুন, কে আপনি? সেই আগের গলাতেই জবাব শুনতে পেলাম, আমি সত্যি কথাই বলছি, আমি ভূত। আমার কথা বিশ্বাস না করলে আমার কিছু করার নেই। রাত দুপুরে এ ধরনের ঠাট্টা শুনতে কার ভালো লাগে? আমি ফোনটা নামিয়ে রেখে দিলাম। একরাশ বিরক্তি নিয়ে শুয়ে পড়লাম। কখন ঘুমিয়ে পড়েছি জানি না। পরদিন সকালে ঘুম ভাঙতেই রাত্রির কথা মনে হলো, কিন্তু কাউকে কিছু বললাম না। কেউ দুষ্টুমি করেছে, এই বলে আমার ধারণা। পরদিন রাত্রে খাওয়া দাওয়া করে যথারীতি বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছি। হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে গেল। ফোনের ঘন্টা আবার বেজে চলেছে। আলো জ্বালতে জ্বালতে গিয়ে দেখি আলো আছে। ফোনটা ধরে বললাম, কে ফোন করেছেন? গত রাত্রের সেই সর্দি লাগা মোটা গলায় উত্তর এলো, গতকাল থেকেই তো আপনাকে জানিয়েছি, আমি ভূত। দেখুন, এই রাত দুপুরে এটা কি ধরনের ঠাট্টা? আমি ঠাট্টা করব কেন, আর আপনি বা বিশ্বাস করছেন না কেন, সেটাই আমি বুঝতে পারছি না। সত্যি আমার পরিচয়, আমি ভূত। আমি আর কথা না বাড়িয়ে বিরক্ত হয়ে ফোন ছেড়ে দিলাম। তৃতীয় দিন গভীর রাত্রে আবার ফোন বেজে উঠতেই ঠিক করলাম আজ কিছুতেই ফোন ওঠাবো না। কিন্তু ওঠাবো না বললে কি না উঠিয়ে পারা যায়? কারণ ফোনের ঘন্টা বেজেই চলেছে এক নাগাড়ে। বাধ্য হয়ে ফোন উঠিয়ে সেই একই প্রশ্ন করলাম, আপনি কে কথা বলছেন? জবাব এলো, আমি ভূত। দয়া করে ফোনটা রাখবেন না, আমার কথাগুলো শুনুন। আমি রেগে গিয়ে বললাম, ভূতের কথা শোনার মতো আমার কোনো সময় নেই। এত রাত্রিতে রোজ রোজ আমাকে কেন কষ্ট দিচ্ছেন? দয়া করে ফোন ছেড়ে দেবেন না, আমার আমার বিশেষ কিছু কথা বলার আছে, আর তাই রোজ রোজ ফোনটা করছি। অথচ আপনি আমার কথা শুনতে চাইছেন না। অনুগ্রহ করে আমার কথাটা একটু শুনুন। বেশ, বলুন, তবে তাড়াতাড়ি করুন। এত রাত্রিতে না ঘুমিয়ে ভূতের সঙ্গে গল্প করার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই। আহা, রাগ করছেন কেন? নিরুপায় হয়েই আমি আপনাকে ফোন করেছি, কারণ তিতুলদের বাড়িতে ফোন নেই। তিতুল? আমি প্রশ্ন করতেই উত্তর দিলেন ভূতমশাই, তেঁতুল ও ডাক নাম, ভালো নাম বিজয় শঙ্খ।
আপনাদের পাশের বাড়ি থাকে ওর মায়ের সঙ্গে। তিতুলের খুব জ্বর হয়েছিল কিছুদিন আগে। এখন কেমন আছে? হ্যাঁ, এখন ভালোই আছে। 3 মাস আগে ওর খুব জ্বর হয়েছিল, ডাক্তার ভয় পেয়ে গিয়েছিলেন। আর সেই সময় ওর বাবা কোনো কাজে পাট না গিয়েছিলেন। ওকে তাড়াতাড়ি চলে আসার জন্য খবর দেওয়া হয়েছিল। ভদ্রলোকের ছেলে অন্তপ্রাণ ছিল, ওই একটাই তো ছেলে। খবর পেয়েই ভদ্রলোক ছুটে আসছিলেন, কিন্তু এমন দুর্ভাগ্য, ছেলের সঙ্গে আর দেখা হলো না। ট্রেন দুর্ঘটনায় ভদ্রলোক মারা গেলেন। আমার সঙ্গেও খুব সদ্ভাব ছিল ভদ্রলোকের। সন্ধ্যার পর আমি আর সুকান্তবাবু একসঙ্গেই থাকতাম, হয় ওদের বাড়িতে, না হয় আমাদের বাড়িতে। ফোনে এবার মৃদু হাসির শব্দ হলো। তারপরই সর্দি ধরা ভারী গলা শোনা গেল। তিতুল ভালো আছে জেনে ভালো লাগছে আমার। তবে আশ্চর্য হচ্ছি আপনি আমাকে চিনতে পারছেন না দেখে। চিনব কি করে? আপনি নিজের পরিচয় দিচ্ছেন ভূত বলে। ভূত নামে কোনো ব্যক্তির সঙ্গে আজ অবধি তো আমার কোনো পরিচয় হয়নি। চিনতে যখন পারছেন না, তখন যাক সব কথা। যে দরকারে আপনার কাছে ফোন করেছি সেটা বলি। আপনার পাশের বাড়িতে তিতুল ও তার মা থাকে। বলছি, ওদের একটা খবর দেবেন। কি খবর? এত রাত্রিতে কিন্তু ওদের বাড়িতে যেতে পারবো না। যা খবর দেবেন তা কাল সকালে বলে আসবো। ঠিক আছে, কাল সকালেই দেবেন। এখন শুনুন, তিতুল আমার ছেলেকে বা তার মাকে, অর্থাৎ আমার স্ত্রী বিনাকে। আরে থামুন মশাই। তিতুলের বাবা বিনা দেবীর স্বামী 3 মাস আগে ট্রেন দুর্ঘটনায় মারা গিয়েছে। আমি নিজে দুর্ঘটনার জায়গায় গিয়ে সুকান্ত বাবুর দেহ শনাক্ত করেছি। তারপর শ্মশানে গিয়ে শবদাহ পর্যন্ত করে এসেছি। আমি নিজেই প্রচণ্ড মন কষ্টে আছি, আর আপনি এসব কি উল্টোপাল্টা কথা বলছেন? আমি তো আপনাকে আগেই পরিচয় দিয়েছি, আপনি বিশ্বাসই করতে চাইছেন না। আপনি নিজের পরিচয় যা দিচ্ছেন তাকে বিশ্বাস করা সম্ভব? এই মাঝরাতে আপনার গুলগাজা বন্ধ করবেন, না আরো কিছু বলার আছে আপনার? আমার ভীষণ ঘুম পাচ্ছে কিন্তু। একটু থামুন। তিতুলকে বা ওর মাকে বলবেন আমার ছেলেটার জন্য খুব মন খারাপ হয়ে আছে। তার আর এই মৃত্যু হলেও এখনো মোহ মুক্তি হতে পারেনি। বড় কষ্ট হচ্ছে ছেলেটার জন্য, তাই ঊর্ধ্বলোকেও যেতে পারছি না। অবশ্য যেতে আমাকে হবেই। যাবার আগে ওদের একবার দেখে যেতে চাই। ওদের বলবেন 3 দিন পর বুদ্ধ পূর্ণিমা। আগামী বুদ্ধ পূর্ণিমাতে সন্ধেবেলা আমি ওদের দেখতে যাব। আরে মশাই, আসবেন তো, কিন্তু ওরা আপনাকে দেখে ভয় পাবে না? যাতে ভয় না পায় সেজন্যই তো আগে থেকে খবর দিয়ে রাখলাম। হ্যাঁ, এবার ছাড়ছি। আরে শুনুন, বলছি আমি আপনার সঙ্গে দেখা করতে পারি তো? আমার বোন সর্বাণী, আপনার স্ত্রী বিনার বিশেষ বন্ধু, সেও থাকবে। আমরা দুজন শুধু থাকবো ওদের সঙ্গে। ফোনের লাইনটা কেটে গেল। এরপর সারা রাত ঘুম এলো না। আরে মশাই, আসবেন তো, কিন্তু ওরা আপনাকে দেখে ভয় পাবে না? যাতে ভয় না পায় সেজন্যই তো আগে থেকে খবর দিয়ে রাখলাম। হ্যাঁ, এবার ছাড়ছি। আরে শুনুন, বলছি আমি আপনার সঙ্গে দেখা করতে পারি তো? আমার বোন সর্বাণী, আপনার স্ত্রী বিনার বিশেষ বন্ধু, সেও থাকবে। আমরা দুজন শুধু থাকবো ওদের সঙ্গে। ফোনের লাইনটা কেটে গেল।
এরপর সারা রাত ঘুম এলো না। সকালে তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে চাটা খেয়ে ভাবছি কি করে গতকাল রাত্রের খবরটা তিতুলদের বাড়িতে দেব। কিন্তু দিতেই যে হবে, এত করে অনুরোধ করেছেন সুকান্তবাবু। বাড়িতে কাউকে কিছু বলিনি, শুধু আমার ছোট বোন সর্বাণীকে আলাদা করে ডেকে সব কথা বললাম। আমার বোন সর্বাণী এখনকার মহিলা কলেজের অধ্যাপিকা। তিতুল সর্বাণীর ভীষণ ন্যাওটা। সন্ধ্যা হলেই রোজ তিতুল সর্বাণীর কাছে এসে পড়তে বসে। আমার মাও ওদের যথেষ্ট ভালোবাসে। সর্বাণী সব শুনে টুনে তখনই রাজি হয়ে গেল পূর্ণিমার দিন সন্ধ্যাবেলা তিতুলদের বাড়িতে থাকতে। ওর মনেও সন্দেহ, সত্যিই কি সুকান্তবাবুর আবির্ভাব হবে? এটা কি সম্ভব? এর মধ্যে অন্য কোনো ব্যাপার নেই তো? সমস্ত ব্যাপারটা নিয়ে আমার মনেও কেমন একটা কৌতূহল হলো। আদৌ সুকান্তবাবু আসবেন কি? সুকান্তবাবুর মৃত্যু হয়েছে, তাহলে তিনি কি করে আসবেন? অন্য কেউ এর মধ্যে গোলমাল করার চেষ্টা করছে না তো? কিছুই বোঝা যাচ্ছে না। নানা কথা ভাবতে ভাবতে তিতুলদের বাড়িতে এসে হাজির হলাম। দরজাটা খটখট করতেই তিতুলের মা দরজা খুলে বের হয়ে এলো। আমি বললাম, বিনা, আমি বিশেষ কিছু কথা বলতে এসেছি। তিতুল কোথায়, কেমন আছে? ভালোই আছে দাদা, আজ তো ছুটি, স্কুল নেই। এই একটু আগে পড়াশোনা করে ওর সঙ্গে পরে বিভাস তাদের বাড়িতে গেছে। তবে ওর বাবা চলে যাওয়াতে মাঝে মাঝে বোধ হয় খুব মন খারাপ হয়। লুকিয়ে লুকিয়ে একা বসে বসে কাঁদে। আমি বললাম, আমি তোমাদের সব কষ্টই বুঝতে পারি, কিন্তু কিছু উপায় তো নেই। তবে কোনো রকম অসুবিধা হলে নিশ্চয়ই বলবে কিন্তু। দাদা ভাই, আপনাকে আর সর্বাণীকে ছাড়া কাকে বলবো? আজ আপনারা পাশে না দাঁড়ালে এখানে এভাবে একা থাকতে পারতাম? এত দুঃখ কষ্ট সহ্য করতে পারতাম? কি করেননি আপনি। ট্রেন দুর্ঘটনার পরে সেখানে যাওয়া, আমার পেনশনের ব্যবস্থা করে দেওয়া, এমনকি স্কুল থেকে একটা চাকরিও তো আপনার ও সর্বাণীর চেষ্টাতেই হয়েছে। ছেলেটার লেখাপড়ার সব তো সর্বাণীর কাছে। রোজ সন্ধেবেলা ওর কাছেই বসে পড়ে। আমি তাড়াতাড়ি বললাম, ওসব কথা থাক, আমি একটা দরকারে এসেছি আজ। কি দরকার? ঠিক দরকার নয়, একটা কথা জানাতে এসেছি। কিন্তু কিন্তু তোমার শুনতে কেমন লাগবে তাই ভাবছি, অথচ আমায় বলতেই হবে। দাদা ভাই, আপনি এত ইতস্তত করছেন কেন? বলুন, নির্ভয়ে বলুন। তবে শোনো, গত 3 দিন ধরে রাত্রি 1টা কি 1:30টার সময় রোজ একটা ফোন আসছে আমার কাছে। কে ফোন করেছে জিজ্ঞেস করলে জবাব দেয়, ভূত। 2 দিন আমি রাগ করে ফোন রেখে দিয়েছি। গতকাল ফোন পেয়ে বললাম, রোজ রোজ এত বিরক্ত করছেন কেন? কি চাই আপনার? আর ভূত কারো পরিচয় হতে পারে না, আপনি ঠিক করে বলুন আপনি কে। তখন জবাব এলো, আমি সুকান্ত, মাস 3 আগে মারা গিয়েছি, তাই বলছি ভূত। একটা বিশেষ জরুরি খবরের জন্য রোজ বিরক্ত করছি। কারণ আমার বাড়িতে ফোন নেই। আমার বাড়িতে দয়া করে জানিয়ে দেবেন, আমি মারা গেলেও মোহমুক্ত হতে পারিনি। আমি আমার অনেক তপস্যার ধন একমাত্র ছেলে তিতুলকে এক মুহূর্তের জন্য ভুলতে পারছি না। খুব কষ্ট হচ্ছে আমার। 3 দিন পর বুদ্ধ পূর্ণিমা, সেদিন আমি বাড়িতে ছেলেকে দেখতে যাব। সন্ধ্যের পরই যাব, তাকে আর তার মাকে দেখে চলে আসব। ওই রাতে খবরটা দিতে আসতে পারিনি, তাই এখন সকালে খবরটা দিতে এলাম। কথাগুলো বলেই চোখ তুলে দেখি বিনার চোখ থেকে জল ঝরছে। 3 দিন পর, সেদিন বুদ্ধ পূর্ণিমা। সকালেই আমি বিনাকে বলে এসেছি,
আজ বিকেল 5টার মধ্যে আমি আর সর্বাণী তোমাদের বাড়িতে আসব। তিতুলও যেন সন্ধ্যার পর বাড়িতেই থাকে। 5টা বাজতেই আমি আর সর্বাণী তিতুলদের বাড়ি পৌঁছে গেলাম। গ্রীষ্মের দিন, তখনও চারিদিকে প্রচুর আলো। বাগানের মাঝখানে খোলা একটা চৌকো জায়গা, 5টা বেতের চেয়ার বার করে রাখা হলো। তিতুল একটু পরেই খেলাধুলো করে এসে হাত পা ধুয়ে আমাদের কাছে বসলো। তিতুল সর্বাণীর কাছে সব গল্প শুনেছে। আমি আর বিনা নানা রকম কথা বলছি। বিনার স্কুলের কথাই বেশি হচ্ছে। আমরা ইচ্ছে করেই সুকান্তবাবুর কথা বলছি না তিতুলের সামনে। ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছে। সেই সঙ্গে একটু একটু করে হাসি হাসি মুখ করে চাঁদ উঠতে লাগলো ঝকমকে আকাশে। কিছুক্ষণ পরেই চাঁদের আলো ঝরে ঝরে চারিদিকে আলোয় আলো করে দিল। 9টা বেজে গেছে। গল্প শুনতে শুনতে তিতুল সর্বাণীর কোলে ঘুমিয়ে পড়েছে। সর্বাণী বলল, বিনা বৌদি, আজ ছেলেকে ঘুম থেকে তুলে খাওয়াতে তোমার খুব কষ্ট হবে কিন্তু, যা অঘরে ঘুমোচ্ছে। বিনা বলল, বিকেলে ভালো করে খেয়েছে, রাতে একটু শুধু দুধ খাবে। সারাদিন যা দুষ্টুমি করে, রোজ তোমার কাছ থেকে হতে ঘুম পায়, কোনো রকমে কিছু খায়, তারপরেই শুয়ে পড়ে। একটু চুপ করে থেকে বিনা বলল, দেখো দাদা ভাই, আর কতক্ষণ আমরা এভাবে বসে থাকব? ব্যাপারটা তো এখন স্পষ্টই মনে হচ্ছে কেউ ঠাট্টা করেছে আমাদের সঙ্গে। ভেবেছে বাড়িতে একজন মহিলা একলা 8 বছরের ছেলেকে নিয়ে থাকে, ভূত সেজে এসে সব লোপাট করে দেওয়া যাবে। ফোন করে দিয়েছি যাতে ভূতের অপেক্ষায় আমি দরজা টরজাও খুলে রাখতে পারি। আমি বললাম, বিনাদি, এসব ভেবে আর কি হবে, চলো আমরা ঘরে যাই। চেয়ারগুলো ওঠাতে হবে, তাছাড়া ছেলেটাকে ঘুম থেকে তুলে খাওয়াতেও হবে। আমি আবার বললাম, সর্বাণী, তুই আজ এ বাড়িতেই থেকে যা, তোরা ভিতরে গিয়ে দরজা বন্ধ করে দে, আমি বাড়ি চলে যাই। আর হ্যাঁ, কোনো রকম অসুবিধা হলেই চিৎকার করে ডাকবি আমাকে। আমরা উঠবো উঠবো করছি, হঠাৎ সর্বাণী বলে উঠল, দাদা একটু দাঁড়াও, কেউ যেন এদিকেই আসছে। সামনের গেট খোলার শব্দ হলো। আমি সোজা হয়ে বসে সামনের দিকে তাকালাম। সাদা জামা কাপড় পরে কেউ গেট খুলে ঢুকছে। জ্যোৎস্নার আলোয় সাদা জামা কাপড় আরো উজ্জ্বল বলে মনে হচ্ছে। বেশ লম্বা, স্বাস্থ্যবান লোকটি গেট খুলে আমাদের দিকেই এগিয়ে আসছে। কাছাকাছি এসে বললেন, এই যে বল্লভভদ্র বাবু, আপনিও আছেন দেখছি। ফোনে তো বিশ্বাসই করতে চাইছিলেন না যে আমি আসতে পারি। বলতে বলতে চেয়ার টেনে বসলেন। আমি, সর্বাণী, বিনা সবাই স্তম্ভিত। ভদ্রলোকের মুখটা ভালো করে দেখা যাচ্ছে না। ভদ্রলোক এমনভাবে বসেছেন, সারা গায়ে চাদরের আলোয় পড়েছে, কিন্তু মুখের ওপর ভালোভাবে আলো পড়ছে না। তবে ভদ্রলোক যে সুকান্ত বাবু তাতে কোনো সন্দেহ নেই। আমরা সবাই তখন স্তব্ধ হয়ে আছি। সুকান্ত বাবু সর্দি ভরা ভারী গলায় বললেন, কি হলো, কেউ কথা বলছেন না কেন? বিনা, তুমিও কি আমায় চিনতে পারছো না? ছেলেটা তো ঘুমাচ্ছে, বড় রোগা হয়ে গেছে। বিনা, ছেলেটার একটু ভালো করে দেখাশোনা করো। খোকন তিতুল আমার প্রাণ, সে তো তুমি জানো। বিনা কোনো জবাব দিল না, মুখে আঁচল চাপা দিয়ে কাঁদছে। আর আমি ভাবছি, আমি কি ভুল করে অন্য কারো মৃতদেহ সৎকার করে এলাম? তা না হলে সুকান্তবাবু এখানে এলেন কি করে? এ কি করে সম্ভব? আমার সব যেন গোলমাল হয়ে যাচ্ছে। স্বচ্ছ জ্যোৎস্নার আলো, নিঝুম রাত, সুকান্তবাবুর উপস্থিতি, সব মিলিয়ে আমার কেমন যেন ঘোর লাগার মতো অবস্থা।
হঠাৎ সুকান্তবাবু উঠে দাঁড়ালেন, বললেন, এবার আমাকে যেতে হবে। সবাইকে দেখতে এসেছিলাম, বিশেষ করে তিতুলকে। ছেলেটাকে ছেড়ে যেতে আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমাকে যেতেই হবে। অনেক অনেক দূরে যেতে হবে। এবার চলি। হ্যাঁ, এবার চলি। আমার তখন ঘোর কেটে গেছে। চমকে উঠে বললাম, সে কি, কোথায় যাবেন? আপনার স্ত্রী, ছেলে সব ছেড়ে কোথায় যাবেন? এবারই তো আসল যাত্রা শুরু হবে। অনেক দূরে যেতে হবে। বিনা মুখের কাপড় সরিয়ে ভেজা মুখে অবাক হয়ে তাকিয়ে আছে। আমি চেয়ার থেকে উঠে দাঁড়াই, এগিয়ে যাই সুকান্ত বাবুর দিকে, বলি, যাবেন কোথায়? এখন মনে হচ্ছে আমারই কোথাও ভুল হয়েছিল। ট্রেন দুর্ঘটনায় এত এত মৃতদেহের মধ্যে আমি নিশ্চয়ই চিনতে ভুল করেছিলাম। অন্য কারো মৃতদেহকে আপনার দেহ বলে ভুল করেছিলাম। আমার কথা শেষ হলো না, সুকান্ত বাবু খুব জোরে হেসে উঠলেন। বল্লভদ্র বাবু, ভুল হয়নি, কোথাও কোনো ভুল হয়নি আপনার। ওর কথার মধ্যেই ওর চাহনি পাল্টে যাচ্ছে। আমরা অবাক হয়ে সবাই দেখছি সেটা। সুন্দর সাদা জামা কাপড় পরা লোকটির বদলে আমাদের সামনে এখন দাঁড়িয়ে আছে রক্তাক্ত বিধ্বস্ত একটা মূর্তি, যার জামা প্যান্ট ছেঁড়া। সর্বাণী ভয়ে দৌড়ে বারান্দার আর বাগানের আলো জ্বালিয়ে দিল। এবার আরও স্পষ্ট হলো সুকান্তবাবুর ক্ষতবিক্ষত মূর্তিটা। মাথাটা ভয়ঙ্করভাবে ফেটে গেছে। মাথার ঘিলু আর রক্ত মুখে কাঁধে চুইয়ে চুইয়ে পড়ছে। আমি চমকে উঠলাম। এই বিভৎস ক্ষতবিক্ষত সুকান্ত বাবুর সব আমি চিত্রল স্টেশনে পেয়েছিলাম। বিনা আতঙ্কে থরথর করে কাঁপছে। ইতিমধ্যেই এত জোরে জোরে কথাবার্তা শুনে তিতুল কখন ঘুম থেকে উঠে গেছে। সুকান্ত বাবুর ভীষণ মূর্তি দেখে ভয় পেয়ে চিৎকার করে কেঁদে উঠে বলল, পিসিমা, পিসিমা, মা, মা, ওটা কি? এটা কি? কাকু, কাকু, তাড়িয়ে দাও, তাড়িয়ে দাও, তাড়িয়ে দাও। সুকান্ত বাবু আরো জোরে হেসে উঠলেন। আমি যাচ্ছি, আমি নিজেই চলে যাচ্ছি। আমার মায়া বোধহয় এবার কাটবে। আমার মায়া বোধহয় এবার কাটবে। গেট খোলার শব্দ হলো, কিন্তু কাউকে দেখা গেল না। কোথাও কেউ নেই। সুকান্তবাবুর হাসির রেশ তখনও জ্যোৎস্নার আলোর মতো আমাদের চারিদিকে ঘিরে রেখেছে। আজ অনেকদিন কেটে গেছে। আমার কিন্তু আজও মনে হয় সুকান্তবাবু কি তার গভীর সন্তান স্নেহ থেকে মুক্তি পেয়েছেন আদৌ?